বালি, এসো না, ঘরে এসো। না, আমি যাব না। তুই মহেন্দ্রবাবুকে ডেকে দে। তা ভেতরে এসে নিজেই দেখা করে নিলেই তো হয়। বললাম তো যাব না, তুই ওনাকে ডেকে দে। আমার ওনার সাথে কতগুলো কথা আছে, ওনাকে সেই কথাগুলো জবাবদিহি করতে হবে। জবাবদিহি? কিসের জবাবদিহি? বেহারি, ওর দিকে দুঃখ করিস নে, হতভাগীর কপালে যা আছে তাই হবে। হয়তো হয়তো পুপ্প জামাই কোনো পাপের ফল ভোগ করছে। এ তো আর শরীরের জ্বালা যন্ত্রণা নয় যে সেবা করব, শুশ্রূষা করব। মনের ওপর আমাদের কারোর হাত নেই রে বেহারি, মনের ওপর কারোর হাত নেই। ঠাকুরকে ডাকা ছাড়া আর কি বা করতে পারি বল দেখি? না কাকিমা, শুধু ঠাকুরকে ডাকলে চলবে না, মনের ওষুধ হয়। আশালতা এখন মানসিকভাবে ভেঙে পড়েছে, মানসিকভাবে সে এখন দুর্বল। আমাদের এখন তার পাশে দাঁড়াতে হবে, তাকে সাহস যোগাতে হবে। সে তার মনের জোরের অনেক অনেক বড় পরিচয় দিয়েছে কাকিমা, কিন্তু সে তো রক্তে মাংসের মানুষ, তারও ধৈর্যের সীমা আছে। তাই যাতে সে কখনো ভেঙে না পড়ে সে খেয়াল রাখতে হবে। কাকিমা, এই দুর্দিনে যদি আমরা তার পাশে দাঁড়াই সে ঠিক জিতবে। এই ভাগ্যের লড়াই তাকে জেতাতেই হবে কাকিমা, জেতাতেই হবে। তাতে এই বিপদের দিনে তুই আমাদের পাশে আছিস বেহারি, দুটো কথা বলে আমাদের সাহস জোগাচ্ছিস। তুই যে আমাদের অনেক বড় আশা ভরসা বাবা। এই বাড়িতে থাকলে তুই হয়তো এই সংসারটাকে বাঁচাতে পারবি। কিন্তু সেটা তো চিন্তা কাকিমা, আমি যার বেশি দিন এ বাড়িতে নেই, এবার তো যেতে হবে। মানে কি বলছিস তুই? কোথায় যাবি বেহারি? আপাতত নিজের বাড়ি, কিন্তু তারপর আমি নিজেও জানি না। নিজের বাড়ি? নিজের বাড়িতে কেন বেহারি? এই বিপদের মধ্যে আমাদের দুজনকে একা ফেলে তুই কেন চলে যাবি? কেন? উপায় কি কাকিমা, অনেক দিন তো হলো, আর এবার যে স্বয়ং দেশমাতা ডাক দিয়েছেন, এখনো অনেক কাজ বাকি কাকিমা। ওদিকে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিয়েছেন, তা শুধু ডাক শুনে দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ছে। যার যেমন সাধ্য মতো সে আন্দোলনে যোগ দিচ্ছে। কাতারে কাতারে মানুষ হাসি মুখে নিজের প্রাণ দিচ্ছে, জেলে যাচ্ছে, ইংরেজদের অত্যাচার সহ্য করছে। আর আমি কি না এমন অবস্থাতে বাড়িতে বসে থাকবো? তা কি করে হয় কাকিমা? দেশের কাজের কথা যখন বললি তখন আর তোকে বাধা দি কোন মুখে বেহারি? তাছাড়া তোর মতো সন্তান দেশের কাজ করবে এটা তো আমার গর্বের কথা। কিন্তু সংসারের যা অবস্থা তাতে আমার ভারী ভারী ভয় করছে বেহারি। তুমি চিন্তা করো না কাকিমা, আমি যেখানেই থাকি আমার মন কিন্তু এখানে পড়ে থাকবে। তোমার চুনির জন্য সবসময় আমি দুশ্চিন্তায় থাকবো। তুমি শুধু চুনির পাশে থেকো, আর যদি কোনো বিপদ হয় আমাকে খবর দিও। দেখো আমি যেখানে থাকি, যে অবস্থাতে থাকি কিনা, আমি ছুটে চলে আসবো, কথা দিলাম।
মহেন্দ্রবাবু, আমাদের সম্পর্ক যদি অপরাধ হয় তাহলে তো অপরাধটা আমরা দুজনেই করেছি। তাহলে দুজনের শাস্তি আলাদা কেন? আপনি দামি পালঙ্কে শোবেন আর আমি মাদুরে শুয়ে রাত কাটাবো। আপনার জন্য সুসজ্জিত ঘর, সাজগোজ করা বউ, আর আমার জন্য নোংরা গুদাম ঘর আর হাহাকার। কেন মহেন্দ্রবাবু, কেন? আমার জন্য উনি এভাবে বিব্রত হচ্ছেন? ছি ছি। কি হলো মহেন্দ্রবাবু, কিছু বলুন। এই তোমার নালিশ বালি? বেশ তো, উনি যদি চান তাহলে আমি চলে যাচ্ছি গোদাম ঘরে। তুমি থাকো না এই ঘরে। এসব কি বলছে আশা? এসো না বালি, এই ঘর যখন তোমার এতই পছন্দ তখন তুমিই থাকো এই ঘরে। আশালতার সাথে তুমি পারবে না বিনোদিনী। আশালতার এই সারল্যই তার অস্ত্র। তুমি তার কাছে হেরে যাবে বিনোদিনী, তুমি হেরে যাবে। আপনি একটু বালিকে বলুন না, আমি তো কোনো কাজই গুছিয়ে করতে পারিনি। বালি যা যা পারে তা তো আমি কিছুই পারিনি। তাই আপনি একটু বালিকে ডাকুন না। এসব কি আশালতা নিজের স্বামীর কাছে ভালো সাজার জন্য বলছে? এভাবে কেউ মহেন্দ্রবাবুর মন জয় করতে চাইছে? এ কোন আশা? এ কাকে দেখছি আমি? নিজের সুখ, ঐশ্বর্য, সম্মান সে এক কথা এভাবে ছেড়ে দিতে রাজি হচ্ছে? তুমি মনে কোনো রাগ করো না বালি, আমি আমার এই ঘর তোমাকেই দিলাম। এই ঘর আমাকে সাজেনি, এ ঘর একমাত্র তোমাকেই সাজে। তাই আমি না হয় তোমার এই গোদাম ঘরেই থেকে যাব। এসো বালি, দেরি হয়ে যাচ্ছে, এসো। হেরে গেলেন তো? মানেটা খুব সহজ। আপনার মতো বুদ্ধিমতী মেয়ের তো না বোঝার কথা নয়। ওই বুদ্ধিহীন, গুণহীন, অশিক্ষিত মেয়ে যে আপনাকে গোহারান হারিয়ে দিয়েছে, আর এই বিষয়টা আপনার মেনে নিতে যে খুব কষ্ট হচ্ছে, সেটা আমি বেশ বুঝতে পারছি। আমি এত সহজে হারতে শিখিনি বিহারী বাবু। যুদ্ধ তো এখন সবে শুরু। কি আছে ওই আশালতার মধ্যে? না রূপ আছে, না গুণ। আমাকে টেক্কা দেওয়ার মতো কিছুই তার হচ্ছে নেই। কে জেতে আর কে হারে তা কিছুদিন বাদেই বিচার করে দেখা যাবে। আপনি হয়তো রূপে গুণে বৌঠানার চেয়ে অনেক বেশি যোগ্য, কিন্তু মন, আপনি হাজার চেষ্টা করলেও বৌঠানের মতো মন পাবেন না। বৌঠানের মতো সহজ, সরল, পবিত্র মন। আর বিনোদিনী দেবী, আগ্রাসী মন দিয়ে আর যাই হোক, অন্যের মন জয় করা যায় না।
আপনি খুব ভালো করেই জানেন আশালতার সুখের আসন এখন টলমল করছে, তাই হার জিত নিয়ে আপনার এত মাথা ব্যথা। আশালতার দুঃখে আপনার বুকটা ফেটে যাচ্ছে, তাই না? এখন তো সবে কলির সন্ধে, আস্তে আস্তে দেখুন আমি একটা একটা করে আশালতার সব জিনিস কেড়ে নেব। আর আপনি আপনি নীরব দর্শক হয়ে দেখবেন দেখবেন আর রাগে দুঃখে জ্বলে পুড়ে মরবেন। কিচ্ছু করতে পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার জন্য অপেক্ষা করছে কেবলমাত্র নরক যন্ত্রণা। আপনি নরক যন্ত্রণায় দগ্ধাবেন, আর সেটাই হবে আমার জয়লাভের আনন্দ। আপনার আসল যুদ্ধটা তো আমার সাথে, তাহলে ওই নিরীহ নিষ্পাপ মেয়েটাকে কেন আঘাত করছেন? কেন তার উপর নিজের গায়ে ঝাল মেটাচ্ছেন? আমি আপনার শত্রু, তাই আঘাত যদি করতেই হয় আমাকে করুন। নিরীহ নিষ্পাপ? ওই নিরীহ নিষ্পাপ মেয়েটাই একদিন আমার কাছ থেকে কেড়ে নিয়েছে ওই ঘর, সংসার, সুখ, ঐশ্বর্য সবকিছু। কেড়ে নিয়েছে আমার রঙিন শাড়ি, আমার স্মৃতির সিঁদুর মুছিয়ে দিয়েছে। তাও আমি সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে চেয়েছিলাম। আপনার মনের কাছে একটু জায়গা ভিক্ষা করেছিলাম, কিন্তু সেটাও হতে দিল না সে মেয়ে। আমার আগে আপনার সমস্ত মন জুড়ে সে বসে আছে, আমার কাছ থেকে আপনাকে কেড়ে নিল সে। শুধুমাত্র তার জন্য এ জীবনে আর আপনাকে আমি কোনোদিনও পাবো না। বিনোদিনী, আমি তো আর চুপ করে থাকবো না বিহারী বাবু। আমিও রক্ত মাংসে একটা মানুষ, আমারও সহ্যের সীমা আছে। এইবার এক এক করে সব হিসাব ফেরত দেওয়ার পালা। আমি তো আপনাকে নিয়ে অনেক দূর চলে যেতে চেয়েছিলাম, ঘর বাঁধতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো সাড়া দেননি। থাক বিহারী বাবু, আমাকে কি অতই বোকা মনে করেন? আপনার মতো মহান ব্যক্তি না হয় মিথ্যে কথা নাইবা বললেন, আমাকে নিয়ে চলে যাবেন বলেছিলেন বটে, কিন্তু তাও আমার জন্য নয়, ওই আশালতার সুখের জন্য। এই সংসারের প্রতি আপনার খুব মমতা, তাই না? এই পরিবারের প্রতি আপনার অসীম কৃতজ্ঞতা, তাই না? এবার শুধু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন, দেখুন কি করে এই সংসারটা আমি ছাড়খাড় করে দিই। কি করে প্রত্যেকটা সম্পর্ক টুকরো টুকরো করে ধুলে মিশিয়ে দিই, শুধু দেখুন। সবকিছু ধ্বংস হয়ে যাবে, আর এই ধ্বংসের জন্য দায়ী থাকবেন কেবলমাত্র আপনি। এই সংসারে যা যা কিছু ঘটছে তা কেবলমাত্র আপনার জন্য ঘটছে। যান, এবার নিজের ঘরে গিয়ে বসে ভাবুন কিভাবে এর থেকে নিজেকে বাঁচাবেন। দিদি, দিদি, কোথায় রে? যায় না। ও দিদি, তুমি এখানে এইভাবে বসে আছো, ওদিকে ডেকে ডেকে আমার গলা বেড়ে যাচ্ছে। বলি বাজার থেকে ভালো মন্দ কি আনতে হবে সেটা একবার বলো। বাজারে গিয়ে আর কোনো কাজ নেই, আজ বরং আমার এই মুড়োখানা দিয়ে ঘন্ট বানাতে বল। এই দেখো দেখো দেখো, সাত সকালে উঠে এরকম অলক্ষণে কথা বলতে নেই। তা কি বলবো শুনি? আমার মন মেজাজ ভালো নেই ফুলু, কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি, আর আর আমার না কিচ্ছু মাথা কাজ করছে না ফুলু। বুঝেছি বুঝেছি, নিশ্চয়ই তোমার চোখে নতুন কোনো গয়না পড়েছে, ওই জন্য তুমি সারা রাত ঘুমোতে পারোনি। এই দূর হ দেখি মুখ পড়া, আমি মরছি আমার জ্বালায়। উনি এখানে গেলে রসিকতা করতে, যা যেখানে যাচ্ছিলি সেখানে যা। দেখো 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 দেখো, দিদি তুমি চটে যাচ্ছ কেন?
বলি এই বাড়ির যা গরম আবহাওয়া, আমি তোমার মনটা হালকা করবার জন্য একটু রঙ্গরসিকতা করছিলাম। আরে কি হয়েছে সেটা পস্টাপস্টি বলবে তো। কি পষ্টাপুষ্টি বলবো ফুলু? আমার কেন জানি মনে হচ্ছে আমাদের আমও গেল ছালও গেল, বুঝেছিস? হ্যাঁ, কালকে না আমি রাত্রিবেলা কালনাগিনীর ঘরে গিয়েছিলুম। তা ভেবেছিলুম যে সে বুঝি ওই গুদম ঘরে শীত ঘুম দিচ্ছে। ও মা, কিসের কি, সে তো আমাকে দেখা মাত্র একেবারে দ্বিগুণ ফস করে উঠলে রে। আপনাদের মতো মশা মাছির কামড় আমার ভয় লাগে না, আর আমার কিছু বলার দরকার নেই। যা বলার আমার হয়ে মহেন্দ্রবাবুই বলবেন। ভেবে দেখ ফুলু, কি সাহস ওই মেয়ের, একবার তুই ভেবে দেখ। কি সর্বনাশ দিদি, এ তো ভালো কথা নয়। আমাদের কিন্তু এখন হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাদের কিছু একটা করতে হবে। ফুলু, বলি বড়দি মেসি কি সবকিছু জেনে গিয়েছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না ফুলু, এই মেয়ের এতখানি সাহস কোত্থেকে হয় বল দেখি? আমি যা বুঝছি দিদি, ওই নষ্টা চরিত্রের মেয়ে মানুষের মান সম্মান আছে বলে মনে হয় না। না, কিন্তু আমাদের মইন, তার তো মান সম্মান আছে। সে সহজে মুখ খুলবে না। মইন কিন্তু সহজে হাটে হাঁড়িটা ভাঙতে দেবে না দিদি। দিদি, হ্যাঁ, একটা কাজ কর, তুমি এই সুযোগে মইনকে একটু বাজিয়ে এসো। যদি দেখো যে সে ভয় পাচ্ছে, তাহলে বুঝবে খেলা এখনো আমাদের হাতে আছে। আশা, বলুন। আশা, তুমি কি আর কোনোদিনও আমার কাছে আসবে না? চিরকালই কি এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে থাকবে? আমি তো আপনার কাছেই আছি, আপনি আমার স্বামী। আপনার দিক থেকে কি করে মুখ ফিরে থাকি? আপনি আমায় ডাকছিলেন, বলুন কি বলবেন। অত শখ করে কালকে তোমার জন্য নতুন দুটো পুতুল নিয়ে এলাম, তোমার পছন্দ হয়নি বুঝি? বেশ সুন্দর পুতুল তো, পছন্দ হবে না কেন? আপনারা না কোনো জিনিস কি অপছন্দ হওয়ার? কত যত্ন করে তোমার জন্য বেছে বেছে এই পুতুল দুটো নিয়ে এলাম, কিন্তু তুমি একবার হাত দিয়ে ছুঁয়েও দেখলে না। আগে যখন তোমার জন্য কিছু নিয়ে আসতাম, তোমার পছন্দ হলে তুমি তুমি কত কি জিজ্ঞেস করতে আমাকে, কত কথা বলতে, সেগুলো হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে। আর দেখো, পুতুলগুলো কাল থেকে যেমন ভাবে ছিল তেমন ভাবেই পড়ে আছে, তুমি একবার হাত দিলে না। বেশ, আপনি বলে দিন, পুতুলগুলো নিয়ে আমি কি করব? কেন? তোমার পুতুল, তুমি যা ইচ্ছা তাই করবে তাদের নিয়ে। তাদেরকে সাজাতে পারো, তাদের নিয়ে খেলতে পারো, যা ইচ্ছে তোমার তাই করতে পারো। আচ্ছা বেশ, তাই হবে। আমি তাহলে যাই। দাঁড়াও আশা, 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 তোমার কি হয়েছে? আমার সেই ছোট্ট আশা কোথায় গেল? সে তো তুমি নও। এত পাল্টে গেলে কি করে তুমি? এই কিছুক্ষণের মধ্যেই তুমি এতটা বদলে গেলে। কেমন শান্ত, কেমন ধীর স্থির হয়ে গেছো, বড়দের মতো কথা বলছো। আমার আমার আশা কোথায়? এই যে আমি তোমায় চিনতে পারছি না। আমার আমার খুব অস্থির লাগছে আশা। তুমি যে একেবারে অপরিচিত আমার কাছে। আমিও যে নিজেকে চিনতে পারছি না। শরীরকে হিচড়ে টেনে বসে আনা যায়, কিন্তু মনকে যে আনা যায়নি। সে কথা যে
আমিও প্রথমবার বুঝলুম। আমি যাই, ঠাকুরঘরের বেলা হয়ে যাচ্ছে। আপনি যদি কলেজে যান তাহলে খেমিকে বলে দেবেন, আমি সময় মতো আপনার ভাত বেড়ে নিয়ে আসবো।